সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারার প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। গত রাত ৩:১০ নিজ হাতে গড়া উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর। বুধবার ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে নিজ গড়া মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে ভর্তি হন ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। তবে এরপর থেকেই হতে থাকে তার অবস্থার অবনতি। বাদ জোহর জানাজা বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের বাইতুল আতিক সেন্ট্রাল জামে মসজিদে। রোববার সকাল 10টায় জানাজা শ্রীনগর স্টেডিয়ামে। লাস্টে 3টা থেকে হঠাৎ করে পেশেন্টের আপনার হার্ট রেটটা আমরা অ্যারিথমিয়া বলি, অ্যারিথমিয়া স্টার্ট হয়, কোনোভাবে প্রেশারটা পাওয়া যায়নি। ফাইনালি 3:10 দিকে ওনার শেষ নিঃশ্বাস উনি ত্যাগ করেন। উনি আর পৃথিবীতে নেই। সকাল 8টায় উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের সামনে হবে তার প্রথম জানাজা। দ্বিতীয় জানাজা বাদ জোহর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের বাইতুল আতিক সেন্ট্রাল জামে মসজিদে। রোববার সকাল 10টায় শ্রীনগর স্টেডিয়ামে হবে তার তৃতীয় জানাজা। আমি সবাইকে বলবো, সবাই ওনার জন্য দোয়া করবেন। যদি কারো রাজনীতি করতে গেলে কেউ কষ্ট পেতে পারে, দুঃখ পেতে পারে, সবাই ওনাকে মাফ করে দিবেন এবং ওনার জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দেন। ধন্যবাদ। ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরীর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের মজিদপুরের দয়হাটায়। রোববার বাদ জোহর জানাজা শেষে সেখানকার পারিবারিক কবরস্থানে হবে দাফন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর উত্তরে আছেন সহকর্মী খালিদ রায়হান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রায়হান, বদরুদ্দোজা চৌধুরী তো প্রথম জানাজা সম্পন্ন হয়েছে, তার দ্বিতীয় জানাজা কখন কোথায় অনুষ্ঠিত হবে আর তার মরদেহ এই মুহূর্তে কোথায় রাখা হয়েছে? রায়হান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা তো সম্পন্ন হয়েছে, তো তার দ্বিতীয় জানাজা কখন কোথায় অনুষ্ঠিত হবে এবং তার মরদেহ এই মুহূর্তে কোথায় রাখা হয়েছে? দেখুন, উত্তরায় যেই উইমেন হসপিটালটি রয়েছে সেখানেই 8টার কিছু পরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং মরদেহ এখনও এখানেই রয়েছে। ফ্রিজিং ভ্যানে সেই মরদেহ কিন্তু রাখা হয়েছে এবং এখান থেকে কিছুক্ষণের মধ্যেই তার যেই মরদেহ সেটি তার বাড়িধারার যে বাসাটি রয়েছে সেখানে নিয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানেই বাদ জোহর তার যেই দ্বিতীয় জানাজা সেটি হওয়ার কথা রয়েছে। তারপর এবং সেখানেই অন্যান্য যে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা রয়েছেন, যেহেতু তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, সেখানেই অন্যান্য দলের রাজনৈতিক যারা রয়েছেন দলের নেতা কর্মীরা তারা সেখানে আসবার কথা রয়েছে এবং তাকে শেষ যে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। এছাড়াও তিনি যেহেতু সংসদ সদস্য ছিলেন এবং রাষ্ট্রপতি ছিলেন, সেই অনুযায়ী তার সংসদ ভবনেও তার একটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেখানে তাকে গার্ড অব অনার দেওয়ার কথা রয়েছে। তবে সেই বিষয়টি বা সেই যে সময়টি সেটি কখন নাগাদ হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তবে এখান থেকে বাড়িধারার তার যে বাসা রয়েছে সেখানে নিয়ে যাওয়ার কথাই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে আগামীকালকে মুন্সিগঞ্জে তার যে বাড়ি বা যেখান থেকে তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন সেখানে তার কিন্তু তৃতীয় এবং চতুর্থ জানাজা শেষে সেখানে তাকে দাফন করার কথা রয়েছে। এখন আমরা দেখেছি তার যেই ছেলে রয়েছেন মাহিবী চৌধুরী, তিনি সহ অন্যান্য সদস্যরা পরিবারে যারা রয়েছেন তারা সকলেই এখানে অবস্থান করছেন, যেহেতু সকাল 8টার দিকে তার প্রথম জানাজাটি অনুষ্ঠিত হয়েছে। এখান থেকে আমরা দেখেছি তারপরে প্রায় এই হাসপাতালের যারা কর্মকর্তা কর্মচারী চিকিৎসক শিক্ষার্থী ছিলেন তারা তাকে শেষবারের মতো দেখেছেন এবং এছাড়া অন্যান্য যারা ছিলেন তারা কিন্তু এখানে এসছেন এবং একই সঙ্গে আমরা দেখেছি পরিবারের অন্যান্য সদস্যরাও তো এখানে রয়েছেন। যদিও রাজনৈতিক অন্য কোনো দলের কোনো নেতাকর্মীকে আমরা এখানে কিন্তু দেখিনি, তারা হয়তো তার যে বাড়িধারার যে বাসাটি রয়েছে সেখানে যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তাকে বহনকারী যে ফ্রিজিং গাড়িটি রয়েছে সেখানে তাকে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো এখান থেকে রওনা করে বাড়িধারা যাওয়া হবে এবং আজকে এখানেই থাকবে অথবা হাসপাতাল হয়তো আনা হতে পারে, আগামীকালকে মুন্সিগঞ্জে কিন্তু নিয়ে যাওয়া হবে। উত্তর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালিদ রায়হান। এবার অন্যান্য প্রসঙ্গ।
রাজনৈতিক দলগুলোর সাথে আজ তৃতীয় দফায় সংলাপ শুরু করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 2:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হবে এই সংলাপ। সংলাপে অন্য উপদেষ্টারাও থাকবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস সংলাপে বসবেন বিএনপির প্রতিনিধি দলের সাথে। পরে বেলা 3টায় জামায়াতে ইসলামী, 3:30টায় গণতন্ত্র মঞ্চ, 4টায় বাম গণতান্ত্রিক জোট, বিকেল 4:30টায় হেফাজতে ইসলাম, 5টায় ইসলামী আন্দোলন, 5:30টায় এবি পার্টি সংলাপে যোগ দেবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর এরই মধ্যে দুদফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা হয়েছে। সর্বশেষ গত 31 আগস্ট আলোচনা করেন ডক্টর ইউনূস। এবারের আলোচনার মুখ্য বিষয় হবে 6 সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করা। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হবে। মুক্ত বাণিজ্য চুক্তি, কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণ, উচ্চশিক্ষা ও রোহিঙ্গা সংকট সমাধানে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে ডক্টর ইউনূস বলেন, ঢাকা কুয়ালালামপুর সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়া হবে। মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিককে সহায়তার আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। সংক্ষিপ্ত সফরে শুক্রবার বেলা 2টার দিকে ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আনোয়ার ইব্রাহিমকে দেওয়া হয় গার্ড অফ অনার। বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন দুই নেতা। পরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ ব্রিফিংয়ে আনোয়ার ইব্রাহিম জানান, এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আসিয়ানকে আরও কার্যকর করতে চায় মালয়েশিয়া। বাংলাদেশের কর্মীদের দুই দেশের অর্থনীতিতে অবদান গুরুত্বপূর্ণ। টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিককে সব সহায়তা দেয়া হবে। এই অঞ্চলকে শান্তিপূর্ণ দেখতে আসিয়ানকে আরও কার্যকর করতে চায় মালয়েশিয়া। এ সময় প্রধান উপদেষ্টা আশা করেন ভবিষ্যতে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে। মুক্ত বাণিজ্য চুক্তি, কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশ মালয়েশিয়া বাংলাদেশ যৌথ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সফর শেষে সন্ধ্যা 6টায় ঢাকা ত্যাগ করেন তিনি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দল ও ধর্মের ভিত্তিতে দেশে আর কোনো বিভাজন মানা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে গাজীপুরে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মত বিনিময় সভায় কথা বলেন তিনি। বলেন, যারা জাতিকে ভাগ করে তারা দেশের শত্রু। জাতির সেবক হয়ে বিশ্বাসঘাতকতা করলে কি পরিণতি হয় তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। তিনি বলেন, দেশে এমন কোনো সরকার যেন না আসে যারা জনগণের টাকায় কেনা বুলেট ছোড়ার দুঃসাহস করবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়ার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না। জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন। জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না। সচিবালয় সহ সব জায়গায় এখনো আওয়ামী লীগের সিন্ডিকেট কাজ করছে। এই সিন্ডিকেট দ্রুত সরানো সহ 5 দফা দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র জনতা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক সমাবেশে এই দাবি ঘোষণা করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা। তিনি বলেন, আমলা থেকে শুরু করে অনেক ব্যবসায়ী রয়েছেন যারা ছাত্র আন্দোলনের সময়ে আওয়ামী লীগকে সমর্থন করেছেন, ছাত্র হত্যাকে সমর্থন করেছেন। তাদের সব জায়গা থেকে প্রতিহত করতে হবে। এ সময় তিনি আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র হত্যা সমর্থনকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। ছাত্র আন্দোলনে আহতদের চাকরির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকার যদি জনগণের চিন্তা মাথায় রেখে কাজ করতে ব্যর্থ হয়, তাদের পদত্যাগের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। কথা বলছেন যারা আমলাতন্ত্রের ভিতরে
আওয়ামী পুনর্বাসন, আওয়ামী লীগ আমলাতন্ত্রকে প্রহসনের চিন্তা করছেন, তাদের কিন্তু পরিণতি হবে শেখ হাসিনার চেয়েও ভয়ানক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভগ্নিপতি ও নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মনিরকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে তার উপর হামলা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জুমার নামাজ শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন মনির। কোম্পানিগঞ্জের চরহাজারীর চৌরাস্তায় রিকশার গতিরোধ করে দুর্বৃত্তরা। মনিরকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ছাত্র জনতার উপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেপ্তার করেছে র্যাব। রাতে নওগাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির জানান, শুক্রবার রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁর দক্ষিণ পাড়া গ্রাম থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করে। রাতে তাকে রাখা হয় র্যাব ক্যাম্পে। তার বিরুদ্ধে ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আঞ্জুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সকালে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানানো হয়েছে। খুলনায় বিএনপির সুধী সমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার ওই ঘটনার জেরে বিএনপি ও যুবদলের ৪ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন, যুবদল নেতা নাজমুল হোসেন বাবু, মাসুদ হোসেন ও ফকির শহীদুল ইসলাম। এছাড়া ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। শুক্রবার সন্ধ্যায় খুলনার খালিশপুরের পিপলস গোল চত্বরে ৮ ও ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ১১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেনের সাথে যুবদল নেতাদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ জানায়নি বলছে পুলিশ। পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধানের তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। অন্যদিকে সেখানে সাম্প্রতিক সহিংসতার বিচারে গণতদন্ত কমিটি গঠন, দখলদারদের শ্বেতপত্র প্রকাশ, সরকারি চাকরিতে পাহাড়িদের ৫% কোটা পুনর্বহাল সহ ৭ দফা দাবি জানিয়েছে ইউপিডিএফ। শুক্রবার সকালে এক গোলটেবিল বৈঠকে এসব দাবি উঠে আসে। জাতিগত বিদ্বেষে পার্বত্য চট্টগ্রাম আবারও উত্তপ্ত। এই অবস্থায় শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে পাহাড়ি জনপদে গণতান্ত্রিক শাসন কায়েমের দাবি নিয়ে এক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে ইউপিডিএফ। সেখানে সম্প্রতি খাগড়াছড়ি রাঙামাটিতে জাতিগত সহিংসতার প্রসঙ্গ উঠে আসে। বক্তারা বলেন, ৩ পার্বত্য এলাকায় ভূমি দখল করে নৃগোষ্ঠীদের ওপর দমন পীড়ন চলছে, অথচ পাহাড়ি এই এলাকায় ভূমি ব্যবস্থাপনা কেমন হবে তা জাতিসংঘের সনদ ও শান্তি চুক্তিতে উল্লেখ আছে। সেটা তাদের লাইভলিহুডের জায়গা, তারা থাকেন ওখানে। আমরা তাদেরকে আমাদের ট্যুরিজম স্পট বানিয়ে তাদের সব কিছু কেড়ে নেওয়ার যে প্রকল্প, মেরিয়ট হোটেল করার জন্য আমরা ওদের ৩০০ একরের জমি কেড়ে নেওয়ার যে প্রকল্প, এই জায়গাগুলো থেকেও আমরা একটু সরে আসি। সভায় রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পাহাড় দখলের আয়োজন চলছে। উন্নয়নের নামে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে অর্থনৈতিক ক্ষেত্রে কি উন্নয়ন প্রকল্প গেল, কত উন্নয়ন বরাদ্দ গেল, কোথায় কার কার কাছে সেগুলো আছে, কিভাবে ব্যয় হয়েছে, সেটার একটা স্বচ্ছ চিত্র চাই। পাহাড়গুলো কারা কারা দখল করেছে সেটার একটা চিত্র চাই। এটা তো অন্তর্বর্তী সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে এবং তার যে এখতিয়ার তার মধ্যেই পড়ে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে সহিংসতার কারণ জানতে একটি গণতদন্ত কমিটি গঠনের দাবি জানায় ইউপিডিএফ। এ সময় দ্রুত ৭ দফা দাবি পূরণের তাগিদ দেয়া হয়। এই ঘটনার উপর তদন্ত করার জন্য যেই কমিটি করেছে, এই কমিটির উপর সেখানকার জনগণের কোনো আস্থা নেই। যদি একটা গণতদন্ত কমিটি গঠন করে সেখানকার প্রকৃত ঘটনাকে সামনে তুলে আনা যায়। সভায় নেতারা আরও বলেন, পাহাড় অশান্ত করে সমতলে শান্তি আসবে না, তাই সংকট সমাধানে সব পক্ষের সাথে আলোচনা জরুরি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ১৯৭২ সালে রচিত সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, পাকিস্তান বৈষম্যমূলক আচরণ করেছিল এদেশের মানুষের সঙ্গে। এখনকার শাসকরাও একই কাজ করছে। স্বাধীনতার পর কখনোই সাম্যভিত্তিক সমাজ গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়নি। সংখ্যালঘু প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা ধর্মনিরপেক্ষতার কথা বললেও দলীয় লোকেরা তাদের জমি দখল করত।
সভায় অন্য বক্তারা দেশ ও বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিতে নৈতিকতা ও মূল্যবোধ উন্নয়নে জোর দেন। 1972-এ যে সংবিধান আমরা লিখেছি সেই সংবিধানের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার কোনো প্রতিফলন হয়নি। এটার কোনো প্রয়োগ যে হয়নি তা আমরা এই 53 বছর পরে টের পেলাম। 2 মাস আগে 5ই আগস্টের বিপ্লবে যদি কোনো রাজনৈতিক তাৎপর্য থাকে এটা হচ্ছে সেই সাম্যের দাবির পুনরুত্থান। 5 দিনের ব্যবধানে চট্টগ্রামের শিপিং কর্পোরেশনের আরেকটি তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনা ঘটল। রাত 1টার দিকে পতেঙ্গা বন্দরে বহির্নোঙরে বাংলা সৌরভ নামে জাহাজটিতে আগুন লাগে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে 47 জনকে। ফায়ার সার্ভিস জানায় স্থানীয়রা রাত 1টার দিকে সাগরে অবস্থানরত জাহাজটিতে আগুন লাগার খবর জানায়। পরে নৌবাহিনীর 3টি ও কোস্ট গার্ডের একটি জাহাজের তৎপরতায় রাত 2:30টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। এর মধ্যে জাহাজে থাকা 48 জনের মধ্যে 47 জনকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া আহত অবস্থায় সাগর থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাহাজটিতে অপরিশোধিত 11,600 মেট্রিক টন তেল ছিল, যা পরিশোধন করার জন্য মাদার ভেসেল থেকে খালাস করা হচ্ছিল। জাহাজটির মাঝের অংশে আগুনের সূত্রপাত উল্লেখ করে প্রধান প্রকৌশলী জানান, জাহাজে থাকা অপরিশোধিত তেল অক্ষত আছে। এর আগে 30 সেপ্টেম্বর বাংলার জ্যোতি নামে আরেকটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনায় 3 জন নিহত হন। যেখান থেকে প্রপালশন ইঞ্জিন মেশিনারিজ যে অংশটা আছে সেখানে আগুন ছিল না, তো আশা করা যায় যে জাহাজটা অপারেশনাল থাকবে। বাট এর আগেই শিপিং কর্পোরেশন একটা সিদ্ধান্ত অনুযায়ী আজকেই তাদের শেষ যাত্রা ছিল। আজকে এই তেলটা ডিসচার্জ করার পরে এই জাহাজটা আদৌ ব্যবহার করার আর কোনো পরিকল্পনা ছিল না। সেই অনুযায়ী হয়তো এটা ব্যবহার করা নাও হতে পারে, কিন্তু জাহাজের ইঞ্জিন এবং অন্যান্য মেশিনারিজ ঠিক আছে। এ নিয়ে আলোচনাতে এবার চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, একজন নিহত হয়েছে বলছিলেন আপনি, এর আগে নিউজেও আমরা দেখেছিলাম। তার পরিচয় সম্পর্কে আপনি জানতে পেরেছেন কিনা, এবং জাহাজে আগুনের ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কর্তৃপক্ষ কি বলছে? জি, জাহাজে যে একজন মারা গিয়েছেন, অর্থাৎ 48 জন ক্রুর মধ্যে 47 জনকে জীবিত উদ্ধার করলো। একজন জাহাজে থেকে লাফ দেওয়ার পরে সে পানিতে পড়ে আহত হয়। পরবর্তীতে তাকে মৃত ঘোষণা করা হয়, চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে। পরবর্তীতে আমরা তার পরিচয় সম্পর্কে যেটি জানতে পেরেছি, তিনি জাহাজের জিএস পদের সাদিকুর রহমান, 30 থেকে 35 বছর বয়সী। তবে তার বাড়ি কোথায় সে বিষয় তথ্যটি আমরা এখনো জানি না, আমাদেরকে সেই তথ্যটি এখনো জানতে পারিনি। যেহেতু জাহাজটির মালিক পক্ষ হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন 2টি জাহাজ, যেটি বাংলার জ্যোতি 30 সেপ্টেম্বর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আর তার ঠিক 5 দিন পরে আরেকটি জাহাজ বাংলার সৌরভ। এই 2টি জাহাজ মূলত ইস্টার্ন রিফাইনারির জন্য যে বহির্নোঙরে যে মাদার ভেসেলগুলো থাকে সেখান থেকে অপরিশোধিত অর্থাৎ ক্রুড অয়েল পরিবহন করে সেটি ইস্টার্ন রিফাইনারিতে নিয়ে আসে। সেখান থেকে পরিশোধন হয়ে পরবর্তীতে সেটি সারা দেশের বিভিন্ন ডিপোতে চলে যায়। এই জাহাজে গতকালও তেল খালাস হচ্ছিল, এবং আমরা যে তথ্যটি জানতে পেরেছি আজকের দিনে এই তেল খালাসের প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল, এবং পরবর্তীতে একটি সিদ্ধান্ত ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই জাহাজটিকে হয়তো বা পরবর্তীতে অন্য কোনো অপারেশনে আর যুক্ত করা হবে না। এবং যেহেতু এই জাহাজগুলো দীর্ঘদিনের পুরনো, প্রায় 30 বছরের বেশি সময় ধরে এগুলো তেল পরিবহন করছে, এবং এগুলো বলা চলে যে এগুলো যে আয়ুষ্কাল সেটি আসলে পেরিয়ে গিয়েছে। ফলে যে দুর্ঘটনা ঘটেছে গতকাল রাতে সেটি আসলে এই ধরনের কোনো কারণ ছিল কিনা, যেহেতু জাহাজটির আয়ুষ্কাল শেষ বা অন্য কোনো কারণ, সেগুলো খতিয়ে দেখা হবে। যেহেতু শিপিং কর্পোরেশন এখন পর্যন্ত এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেনি, তবে সকাল 10টায় অর্থাৎ কিছুক্ষণ পরে তারা একটি সংবাদ সম্মেলন করবে। সেখানে হয়তো তারা প্রাথমিকভাবে মূল কারণ, যে অগ্নিকাণ্ডের যে কারণগুলো সেগুলো হয়তো তারা জানাতে পারবেন। তবে তারা যেটি বলছেন যে এটি মানে কয়েকদিনের ব্যবধানে এই দুর্ঘটনাটিকে তারা একটি দুর্ঘটনা হিসেবে দেখছেন না, তারা অন্য কোনো কারণে হয়তো বা খুঁজে এখানে সন্দেহ করছেন। তবে এখন পর্যন্ত যেহেতু তদন্ত কমিটি কাজ শুরু করেনি, ফলে কি কারণে দুর্ঘটনা কি জন্য হয়েছে সেটি আসলে এখন এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে জাহাজে থাকা যে প্রধান প্রকৌশলী, যেটি আমাদেরকে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল যে কথাটি বলেছেন যে এই জাহাজের মাঝখান থেকে আগুনের সূত্রপাত, সেটি পরবর্তীতে জাহাজের উপরের অংশ ছড়িয়ে পড়ে।
ফলে এই মূল কারণ কি কারণে হয়েছে সেটি হয়তোবা তদন্তর পরে উঠে আসবে। তো এখন পর্যন্ত যে 47 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদেরকে কোস্টগার্ডের যে ঘাঁটি সেখানে রাখা হয়েছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। এক যুগ পর নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার তদন্তের কাজে গতি ফিরেছে। গত 1 মাসে 6 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা র‍্যাব। ত্বকীর পিতার অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্দেশে এ মামলার তদন্ত আটকে ছিল। দীর্ঘ 1 যুগ পর নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলা সচল হয়েছে। ক্ষমতার পালাবদলের পর সম্প্রতি এ মামলায় 6 আসামিকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা র‍্যাব। বাকি আসামিদের গ্রেপ্তার ও অভিযোগপত্র দ্রুত দেওয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ইতিপূর্বে যারা ধরা পড়েছিল, যারা 164 ধারার জবানবন্দি দিয়েছে, তারা এখনো আদালতের বাইরে কিংবা জেলখানার বাইরে আছে। তাদেরকে জেলখানা থেকে জামিন পাওয়াতে এবং দেশের বাইরে যাওয়ার সহযোগিতা করেছে যারা, তারাই ত্বকী হত্যার আসলে খুনি। চার্জশিটের প্রধান অভিযুক্ত শামীম ওসমান, আজমির ওসমান, অয়ন ওসমান সহ জড়িতদের অন্তর্ভুক্তের দাবি জানান ত্বকীর বাবা রাফিউর রাব্বি। শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, শানিজাম সহ এর সাথে যারা যারা জড়িত এই পরিবারের সকলকে আইনের আওতায় আনতে হবে, তারপর বিচার সেখানে নিষ্পন্ন করতে হবে, শেষ করতে হবে। এইটি হচ্ছে আমাদের দাবি। এই হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ আইনজীবীদের। এই মামলাটি আলোর মুখ দেখছে এবং আগামীতে হয়তোবা যদি র্যাবের কর্মকর্তারা আরেকটু তৎপর হন, আমার ধারণা হয়তোবা ভালো একটি রেজাল্টের দিকে যাবে। দ্রুত ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী সংস্থা র‍্যাব। 6 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এই 6 জনের মাঝে আবার একজন 164 ধারা জবানবন্দি দিয়েছেন। তো আমরা এর উপরেই আমরা ভিত্তি করে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমরা আশা করছি যে দ্রুততার সাথেই আমরা ইনশাআল্লাহ মামলার চার্জশিট দিতে সক্ষম হব। 2013 সালের 6 মার্চ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মোহাম্মদ ত্বকী। 2 দিন পর 8 মার্চ শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখন পর্যন্ত 2 উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী অর্ধলক্ষাধিক মানুষ। এছাড়া পানিতে ডুবে মারা গেছেন 3 জন। এদিকে রাতভর বন্যা দুর্গত এলাকায় আটকে পড়াদের উদ্ধারে কাজ করে সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। বাড়িঘরে পানি ঢুকে চরম ভোগান্তিতে 14 ইউনিয়নের মানুষ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে চলাচল। দুর্গত এলাকায় খাবার সংকট দেখা দিয়েছে। এদিকে জেলা কৃষি বিভাগ জানিয়েছে এ পর্যন্ত 7,700 হেক্টর জমির আমন ধান ও 600 হেক্টর জমি শীতকালীন সবজি সম্পূর্ণ পানির নিচে। এছাড়া আংশিক তলিয়েছে 9,500 হেক্টর জমির ধান। ভাজি খেতে আল্লাহ ঠান্ডা গেছে, গরিব মানুষ তাও খাই গেল গা। ফসল তো শেষই একবার ডুবে গেছে গা, কিছু নাই। সিলেট পানি খাওয়ার কোনো ধান যা আবার ফসল করেছিলাম সব তো লাগেছে গা। এ নিয়ে বিস্তারিত জানাতে এবার শেরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। আজকে শেরপুরের আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, আর প্লাবিত এলাকাগুলোর আজকের পরিস্থিতি কেমন? দেখুন, আবহাওয়ার পরিস্থিতি আমি যদি আপনাকে একটু বলি যে আসলে সকাল থেকে থেমে থেমে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্য কিন্তু আসলে পাহাড়ি যে ঢল সেটি থামছে না। এই পাহাড়ি ঢল বৃদ্ধি পাওয়ায় নতুন করে আরও 50টির মতো এলাকা প্লাবিত হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে আসলে পানি খুব দ্রুত গতিতে লোকালয়ে প্রবেশ করছে। এতে কিন্তু আসলে বিস্তীর্ণ লোকালয় প্লাবিত হচ্ছে। আর এতে কি শেরপুরের 3 উপজেলার ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নালিতা বাজারের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তো প্রতিটা সময় প্রতিটা সেকেন্ডে আসলে নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে। আর বন্যার যে সিচুয়েশন, এই সিচুয়েশনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। তো জেলা প্রশাসকের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে তারা গতকাল সন্ধ্যা থেকে আজ
পর্যন্ত প্রায় 1000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছে, আর প্রায় 5000 প্যাকেট খাবার এখনও প্রস্তুত আছে, শুকনো প্যাকেট। আর তাদের যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে উদ্ধার সরঞ্জামের ঘাটতি থাকায় তারা আসলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। এর জন্য আসলে আশেপাশের যে জেলা যেমন জামালপুর, নেত্রকোনা থেকে উদ্ধার সরঞ্জাম আনছেন। আর গতকাল রাত থেকে বাংলাদেশ সেনাবাহিনী সহ পুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালু রেখেছে। স্থানীয়রা যেটি বলছে যে তারা আসলে কয়েকজন ত্রাণ পেলেও আসলে সেই ত্রাণ বা চাল রান্না করার মতো জায়গা নেই। আর ক্ষয়ক্ষতির পরিমাণ যদি আমি আপনাকে একটু বলি, কৃষি বিভাগ থেকে যেটি জানিয়েছে যে প্রায় 17,000 হেক্টর জমির ধান এখন বন্যার পানিতে নিমজ্জিত। আর পানি যেভাবে বাড়ছে সেই পরিমাণও বাড়তে পারে। আর 600 হেক্টর জমির শীতকালীন সবজি এখন পানিতে তলিয়ে রয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এভাবে আসলে 2-1 দিন পানি বাড়তে পারে, তারপরে ধীরে ধীরে পানি কমবে। ধরতে গেলে প্রায় 7 দিনের একটি ধকল যাবে বানভাসীদের মধ্যে। আর শেরপুরে 3টি নদীর মধ্যে 2টি নদীর বাঁধে প্রায় 7-8টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর জন্য পানি আসলে বাড়ছে। মূলত এই ছিল শেরপুরের বন্যা নিয়ে সার্বিক তথ্য। শেরপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে ঝালকাঠির রাজাপুরে সুগন্ধা ও বিষখালী নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে নদীপাড়ে মানুষ। দোকানপাট, বসতঘর, বিদ্যালয়, মসজিদ নিয়েও দুশ্চিন্তা এলাকাবাসী। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীর তীরে বাদুরতলা বাজার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি দীর্ঘদিনের। বাঁধ না থাকায় কয়েকদিনের বৃষ্টিতে ভাঙনের ঝুঁকিতে দোকানপাট, বসতবাড়ি, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে একটি স্কুলের কয়েকটি কক্ষ। সুগন্ধা নদীতেও ভাঙনের ঝুঁকিতে চরকাঠি, ভাটারাকান্দা, কৃষ্ণকাঠি সহ অন্তত 20টি গ্রাম। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে। আমার এই ঘর নদীতে যাইতেছে, একটা গেছে আর একটার মধ্যে দিয়েও ফাটল হয়েছে। অঞ্চে পোলা পানলো, রাত্রে আমি ঘুমাই, আমার খুব ভয় লাগে কোন সময় ঘর শুদ্ধ নামিয়ে যায়। আমি 2বার দোকান সরাইছি, সরাবার পরে এখন তো ওই বাঙ্গল খুলে আসি, অনেক ঝুঁকিপূর্ণ। এখন যে অবস্থায় ভাঙ্গন শুরু হয়েছে, কিছুদিন পর কিছুই থাকবে না, যে অবস্থা শুরু হয়েছে। অতি দ্রুত সরকারের কাছে আমরা দাবি জানাই যাতে করে একটা বেরিবের দেওয়া হয়। বরাদ্দ পেলে ভাঙন রোধে নদী সংরক্ষণ কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের যে অস্থায়ী প্রতিরক্ষার কাজ জিওব্যাগ দ্বারা করা হয়েছিল ওটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই স্থানে একটা অপরিত্যক্ত স্কুলের ভবন রয়েছে। তো আমরা স্থানটি সরজমিনে পরিদর্শন করেছি। প্রাক্কলন প্রস্তুতের কাজ চলমান আছে। আমরা ভবিষ্যতে জরুরি ভিত্তিতে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত সুগন্ধা ও বিষখালী নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করে ভাঙন রোধের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় রাত থেকে বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় সমুদ্র বন্দরগুলোয় 3 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ 18 জেলার দক্ষিণ পূর্ব দিক দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরগুলোয় জারি রয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় টাঙ্গাইলে 211 মিলিমিটার। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুষ্টিয়ার কুমারখালীতে 33.3 ডিগ্রি সেলসিয়াস। ভিসা জটিলতায় বাংলাদেশ ভারত বিমান চলাচলে দেখা দিয়েছে স্থবিরতা। চিকিৎসা ও আপৎকালীন ছাড়া ভিসা না মেলায় কমেছে যাত্রী। কিছু গন্তব্যে ফ্লাইট বন্ধ রেখেছে কয়েকটি এয়ারলাইন্স। তাতেও সুফল না মেলায় তৈরি হয়েছে বড় লোকসানের শঙ্কা। এই অবস্থায় চলাচলের বিকল্প রুট খোঁজার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। গত 5 আগস্ট সরকার পতনের পর ভিসা নিয়ে কঠোর অবস্থানে ভারত। চিকিৎসা ও আপৎকালীন ছাড়া ভ্রমণের সুযোগ মিলছে না। এতে বাংলাদেশ ভারত আকাশপথে তৈরি হয়েছে অচল অবস্থা। এই রুটে ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, নভো এয়ার ও ভারতের ভিস্তারা, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। এখন এসব এয়ারলাইন্সে যাত্রী কমেছে অর্ধেকেরও বেশি। এরই মধ্যে ইউএস বাংলার চট্টগ্রাম কলকাতা ফ্লাইট বন্ধ। ঢাকা থেকে দিল্লি, চেন্নাই, কলকাতায় সপ্তাহে যেখানে ফ্লাইট ছিল 32টি তা এখন দাঁড়িয়েছে 12টিতে।
ঢাকা কলকাতা রুটে যাত্রা বন্ধ রেখেছে নভো এয়ার। চলাচল কমাতে বাধ্য হয়েছে ভারতের ভিস্তারা, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। আমার সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ওভারনাইট আমি চেঞ্জ করতে পারবো না, আমার ম্যান পাওয়ার কিন্তু ইচ্ছা করলে আমি বের করে নিতে পারবো না। কারণ হচ্ছে যে এখানে যে কোনো সময় হয়তো দুই দেশের গভর্নমেন্ট ডিসিশন নিতে পারে যে ফ্লাইট হয়তো ভিসা আবার নতুন করে ইস্যু হবে এবং প্যাসেঞ্জারদের মুভমেন্টও শুরু হয়ে যাবে। তো সব কিছু মিলে বর্তমান অবস্থা আসলে আমরা মানে অ্যাজ এ অপারেটর হিসেবে আমরা বলবো যে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরও একই অবস্থা। ঢাকা থেকে কলকাতায় সপ্তাহে 14টি ফ্লাইট চললেও এখন তা নেমেছে 7টিতে। পরিচালন ব্যয় তুলতেই হিমশিম খাচ্ছে তারা। আমাদের আগে কলকাতার ফ্লাইট ছিল সপ্তাহে 14টা, 2টা করে প্রতিদিন। এখন সেটা 7টা করা হয়েছে, এই মুহূর্তে 7টা। তবে একটু আমরা আমাদের মার্কেটিং চিন্তাভাবনা করতেছি, এটা হয়তো যেহেতু একটু ভালো দিকে যাচ্ছে 10টা করতে পারে আর কি সামনে। শুধু বর্তমান নয়, ভবিষ্যতেও এমন সংকট থেকে উত্তরণে আলাদা পরিকল্পনা চাইছেন বিশেষজ্ঞরা। এয়ারলাইন্সগুলোকে দিচ্ছেন বিকল্প রুটে চলাচলের চিন্তা করার পরামর্শ। প্রাইভেট এয়ারলাইন্সগুলোর প্রতি কিন্তু সেই সাপোর্টটা কখনোই ছিল না, তো যার জন্য ওই রকম আশা আমরা এই মুহূর্তে করতেও পারি না। আর তাদেরকে এক্সিস্টেন্স তো রাখতে হবে। সো আই থিঙ্ক দে শুড থিঙ্ক ডাইভার্সিভলি, যাতে অন্য কোনো রুটে এখন যাত্রী বাড়িয়ে বা টিকিটের দামটা কমিয়ে তারা যেন এটা করতে পারে। চলমান পরিস্থিতিতে ব্যবসায়িক ক্ষতি আমলে নিয়ে দুই দেশের কর্তৃপক্ষকে আলোচনা বসার আহ্বান সংশ্লিষ্টদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম কাস্টম হাউসের সার্ভারে ধীরগতির কারণে বিপাকে পড়ছে আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা। সার্ভারের অচলাবস্থার কারণে বন্দর থেকে পণ্য ছাড় ও জাহাজীকরণে দেরি হচ্ছে, সে কারণে লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের। সবশেষ গত সপ্তাহে 5 দিন সার্ভারের ধীরগতির কারণে অন্তত 4 কোটি টাকা বিলম্ব মাশুল দিতে হয়েছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। দেশে আমদানি রপ্তানি বাণিজ্যে সরকারি শুল্কায়ন কার্যক্রম পরিচালিত হয় এসআইকোডা ওয়ার্ল্ড সফটওয়্যারের মাধ্যমে। এর মাধ্যমে অনলাইনে আমদানি ও রপ্তানির ঘোষণাপত্র জমা দেওয়ার পর সেটি মূল্যায়ন ও শুল্কায়ন করে কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের অভিযোগ, এই সফটওয়্যারের কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। সফটওয়্যারের ধীরগতির কারণে নথি দাখিল করা যায় না, ফলে শুল্কায়ন প্রক্রিয়ায় দেরি হয়। এতে নেতিবাচক প্রভাব পড়ছে আমদানি রপ্তানি বাণিজ্যে। রাজস্ব বোর্ডের কারিগরি দলের সাহায্য চাইলেও পাওয়া যায় না। যখনই এই ধরনের সমস্যা হয়, জাতীয় রাজস্ব বোর্ডে এই দায়িত্বে যারা আছেন, এখানে এই আইটি পার্সনরা যারা এখানে আছেন, তারা ফোন ধরেন না, সহযোগিতা করেন না। কি হতে পারে, কবে হতে পারে, এগুলি বলাটাও তারা বাহুল্য বলে মনে করেন। সার্ভারের কারণে কিন্তু আমাদের অনেক ধরনের লস হয়, যেমন পোর্ট ড্যামারেজ দিতে হয়, অন টাইমে কাজ করতে না হলে ফ্লোর খালি যায়, আবার ফ্লোর খালি গেলে আমাদের কিন্তু প্রোডাকশন লস হয়। তবে সফটওয়্যারের ধীরগতিকে প্রযুক্তিগত সমস্যা বলছে শুল্ক কর্তৃপক্ষ। সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস তাদের। তো সফটওয়্যারের ক্ষেত্রে হতেই পারে, আপনি যেটা আপনি মোবাইলে যদি আপনি iOS আপডেট দেন বা অন্য কোনো সফটওয়্যার আপডেট, একটু স্লো ডাউন এটা হতেই পারে। টেকনিক্যালি শুধু এটা আমার কাছে মনে এটা টু মাচ লজিক্যাল। সার্ভারের ধীরগতির ভোগান্তি থেকে মুক্তি পেতে সম্প্রতি রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে চট্টগ্রামের ব্যবসায়ীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গাজীপুরে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা খোলা রয়েছে। সকালে শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দেন শ্রমিকরা। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে গতকাল ছুটির দিনেও ক্ষতি পুষিয়ে নিতে গাজীপুরে 30 ভাগ কারখানা খোলা রাখা হয়েছিল। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আজকে গাজীপুরের পোশাক শিল্প কারখানাগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন, আর শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন কিনা? দেখুন, গাজীপুরে 2000-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। আমি শিল্প পুলিশের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছেন যে মাত্র 8টি কারখানা বিভিন্ন কারণে আজকে বন্ধ রয়েছে। এছাড়া বাকি কারখানাগুলো কিন্তু খোলা রয়েছে এবং সকাল থেকেই যারা শ্রমিক রয়েছেন তারা দলে দলে কাজে যোগ দিয়েছেন এবং তারা তাদের যে নির্ধারিত কাজ সেটি করে যাচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো শ্রমিক আন্দোলনের খবর বা শ্রমিক অসন্তোষের খবর পাইনি। ফলে বলা চলে যে গাজীপুরের যে শিল্পাঞ্চল রয়েছে
শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো কর্মচাঞ্চল্য রয়েছে, পোশাক উৎপাদন যে প্রক্রিয়া সেটি সচল রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আমরা কিন্তু পাইনি, শ্রমিক আন্দোলনের খবর আমরা পাইনি। আমরা শিল্প পুলিশের মাধ্যমে যেটি জেনেছি যে তারা এই কারখানার নিরাপত্তায় অতিরিক্ত শিল্প পুলিশ এখানে কাজ করছে, এছাড়া বিজিবি এবং সেনাবাহিনীর টহল রয়েছে, এছাড়া গাজীপুর মহানগর পুলিশের সদস্যরা এখানে আছেন এবং তারাও কিন্তু নিরাপত্তা দেখভাল করছেন। এছাড়া কারখানার যে নিরাপত্তা কর্মী, নিজস্ব নিরাপত্তা কর্মী তারাও আছেন এবং এখানে আমরা সকালে যে চিত্রটি দেখেছি প্রতিটি কারখানার গেটে তাদের কারখানার নিরাপত্তা কর্মীরা পোশাক যারা শ্রমিক রয়েছেন তাদের আইডি কার্ড এখানে চেক করে তাদেরকে কিন্তু ভিতরে যেতে দিয়েছেন এবং শ্রমিকরা কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে কাজ করে যাচ্ছেন। আপনাকে বলে রাখি যে গতকাল গাজীপুরে 30 ভাগ কারখানা এখানে সচল ছিল, যদিও গতকাল সাপ্তাহিক ছুটি ছিল, তারপরও কিন্তু লোকসান এড়াতে এখানে কারখানার মালিকরা এই কারখানাগুলো খুলে রেখেছেন এবং আজকে আমরা যেটি দেখেছি যে গাজীপুরে পুরোপুরি শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত এখানে যারা শ্রমিকরা রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে তদারকি সেটিও কিন্তু চোখে পড়ার মতো রয়েছে। এই ছিল গাজীপুরের শিল্প খাতের সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান। সেপ্টেম্বরে চাঁদপুরে ডেঙ্গু রোগ শনাক্ত হয় 179 জনের। তবে অক্টোবরের প্রথম 3 দিনেই আক্রান্ত হয়েছেন 50 জন। স্থানীয়দের দাবি, বন্যার পানি নেমে যাওয়ার পর বেড়েছে এই রোগের প্রকোপ। এরই মধ্যে হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে, চালু করা হয়েছে হেল্প ডেস্কও। জ্বরের সঙ্গে অন্যান্য জটিলতা দেখা গেলে দ্রুত রোগী হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাড়ি থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর জ্বরে আক্রান্ত হন বিল্লাল হোসেন। অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় চাঁদপুর জেনারেল হাসপাতালে। ধরা পড়ে ডেঙ্গু। অক্টোবরের প্রথম 3 দিনে জেলার অর্ধশত মানুষের ডেঙ্গু শনাক্ত হয়। সেপ্টেম্বরে হাসপাতালে চিকিৎসা নেন 179 জন। এদের মধ্যে বেশিরভাগই পুরুষ। যখন বন্যার পানি কমে যাচ্ছে তখনই আমার গায়ে জ্বর আসছে আর শাহরাস্তি হাসপাতালে পরীক্ষা করে দেখি যে আমার ডেঙ্গু। 3 দিন বাসা জ্বরে ভুগছি, জ্বরে ভোগার পরে গ্রামের ডাক্তারখানা ওষুধ খেয়েছি, কোনো কমে নাই। তারপর মেডিকেলে আইসি, চট্টগ্রাম থেকে চাঁদপুরে এদিকে ভর্তি হয়েছে। তারপরে আগের থেকে জ্বর অনেকটা ভালো। ডেঙ্গু আক্রান্তদের জন্য 2টি আলাদা ওয়ার্ড খোলা হয়েছে এই হাসপাতালে। চালু করা হয়েছে হেল্প ডেস্ক। জ্বরের সঙ্গে অন্য উপসর্গ থাকলে হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। ডেঙ্গুর যাতে ব্যাপকভাবে না ছড়ায় এই জন্য আমরা সবাইকে পরামর্শ দিই যে বাড়ির আশেপাশে ঝোপঝাড় বা যেখানে পানি জমে থাকে সেসব জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যেখানে যাতে মশা বংশ বিস্তার করতে না পারে। জ্বরের সাথে মারাত্মক অসুস্থতা, দুর্বলতা বোধ করে, অসুস্থ বোধ করে, পাতলা পায়খানা হয়, বমি হয়, খাইতে পারতেছে না, সেরকম হলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেবে। ডেঙ্গুতে এখন পর্যন্ত জেলায় কোনো মৃত্যু হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে কার্যক্রম চালাচ্ছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।